নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ সংক্রান্তি। আজ বুধবার, স্কুলে যাওয়ার জন্য আমরা তিনজনেই রেডি। এই যে দাদার কাছ থেকে প্রত্যেক দিনের মতন 10 টাকা নেওয়া সারা। তবে থেকে স্কুল যাওয়া শুরু করেছে, তবে থেকেই আমার এই কাকা শ্বশুর প্রতিদিন ওকে 10 টাকা করে দেয়। প্রথম প্রথম ও ওটা দিয়ে কেক বা চকলেট কিছু না কিছু কিনে খেত। এখন আবার জমিয়ে রাখে, একটা টাকাও খরচা করে না। একটা লক্ষ্মীর ঘট আছে, সেখানে ফেলে। তবে ভালোই, টাকা জমানো শিখছে। চলো আজকে আমাদের সাথে তোমরাও স্কুলে। আজকে দেখাই ওদের স্কুলটা কীরকম দেখতে। এই যে আজকে মনে হচ্ছে খুব দেরি হয়ে গেছে, বাইকের স্পিডটা বেশ বেড়েছে। সামনে যে গাড়িগুলো দেখতে পারছো, এইগুলোতেও সব স্কুলের বাচ্চা আছে, মানে প্রাইভেট কার আর কি। সবারই মনে হচ্ছে আজকে একটু দেরি হয়েছে। বাবা, টাইম মতো পৌঁছেছি। এই যে দিল্লি পাবলিক স্কুল, সবাই টাইম মতো পৌঁছানোর জন্য ছুটছে। গাড়ির মেলা দেখেছো? এইগুলো হচ্ছে সব প্রাইভেট কার, মানে মা বাবারা নিয়ে আসে, বা বাইরে থেকে যদি গাড়ি ঠিক করি তারা নিয়ে আসে। আর ওই সাইডে তারাই হচ্ছে স্কুলের বাসগুলো। এই যে আমার মেয়েকে আবার টাটা করতে হয়, নাহলে ওর আবার ভারী রাগ হয়। এই যে পরপর সব গাড়ি চলে যাচ্ছে, এখন আমরা বেরিয়ে যাব। এই যে স্কুলের ফ্রন্টটা কি সুন্দর না? ওই দিকেও সুন্দর আছে, ওই দিকটা দেখাতে পারলাম না। এই যে এগুলো হচ্ছে সব স্কুলের বাস। চলুন এবার বাড়ি ফেরা যাক। আমার স্কুল টাইমসে আমি স্কুলের গাড়ি করেই যেতাম, মানে বাসে করে আর কি। এখন মেয়েকে নিজেই দিতে আসি, সেটাই যেন আমার ভালো লাগে। এখন বাজে ঘড়িতে 9টা। একটু চা খাবো। প্রচণ্ড ঠিক করছে আজকে, একটু ঠান্ডা পড়েছে আবার। মাঝখানে ঠান্ডাটা একটুখানি কম ছিল, আজকে একটু বেশ ঠান্ডা পড়েছে, তো গলাটাও গেছে বসে। এখন একটুখানি চা খাবো, তারপরে আবার দেখি ব্রেকফাস্ট কী খায়। তারপরে তো সব প্রত্যেক দিনের রুটিন আবার শুরু হয়ে যাবে। একটু ফ্রেশ হয়ে চা বসালাম। আজকে সবাই বলছে সেরকম শীত না, তবে আমার একটু শীত করছে। মনে হচ্ছে গলাটা একটু ধরেছে, আর নাকটাও বন্ধ, তো একটু ঠান্ডা লেগেছে মনে হয়। তাই একটুখানি আদা আর মধু দিয়ে একটু চা খাবো। আজকাল এই চাটা খুব ভালো লাগছে আমার খেতে। মাঝে মাঝে মনে হয় চাটা যেন একটা অজুহাত। আসলে বিস্কিট খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, তাই সব সময় 2-4টে বিস্কিট আমার জন্য বেশিই নিই। মাঝে মাঝে আবার কৌটো নিয়েও বসি। ছোটোবেলা মাকে বলতাম, মা আমি না ভাত ঠাত খাবো না, আমাকে সারাদিন তুমি চা আর বিস্কিট দিও তো। যদিও লিকার চাই মা দিত, অল্পই খেতাম। এখন আবার আমার মেয়ে বলে, আম্মা একটুখানি দাও, একটুখানি দিলেই হবে। তো মাঝে মাঝে আদা আর মধু দিয়ে মাঝে মাঝে একটুখানি দিই, ওই একটু টেস্ট চেঞ্জ হয় আর কি। চলো একটুখানি এবার একটু চা খেয়ে নিই, আর একটু টিভির রিমোটটা হাতে ধরি বা মোবাইল একটু ঘাঁটি। আমার তো ফেভারিট ব্লগ তো আছেই, প্রবাসে ঘরকন্যা, সেটাই আমি দেখি আর কি। আজ আমার বরের আবার রুটি খাওয়ার শখ হয়েছে। ভালোই হয়েছে, রুটি তো আমিও ভালোবাসি। আজকাল শীতকালটাতে এই রুটিটা খেতে বেশ ভালো লাগছে। আজকে একটু গরম জল দিয়ে মাখছি, বেশ নরম নরম হয় রুটিটা। কি অদ্ভুত না? মা যখন রুটি করতো ভাবতাম কি কঠিন এই কাজটা, আর গোল করা তো আরও কঠিন। তখন আমার মা বলতো, এত কঠিন কঠিন অঙ্ক করিস, রুটি গোল করা এমন কিছুই না। আসলে ছোটোবেলা আমরা সবাই এতটাই ইনোসেন্ট থাকতাম যে এই ছোটো ছোটো প্রবলেমগুলোকেই মনে হতো জীবনের সবথেকে বড় প্রবলেম। কিন্তু যখন বড় হয়েছি এখন মনে হয় রুটি গোল করা কিছুই না, ওটা আপসেই হয়ে যায়। মাঝে মাঝে তো আমার মনে হয় এই সংসারের প্রেশারটা যেন আমি এই বেলুন চাকির মধ্যে দিই, তাতেই যেন রুটি গোল হয়ে যায়। যত রাগ আর অভিমান যেন এইটার মধ্যেই মেটাই, ওই চাপেই গোলটা হয়ে যায়। অবশ্য কালকে আমার বরের সাথে বেশ ঝগড়া হয়েছে, এই জন্যই মনে হচ্ছে রুটিগুলো এত সুন্দর গোল হচ্ছে। এত গোল তো আমার রুটি হয় না, হয় কিন্তু আজকেরটা যেন একটু বেশিই গোল হচ্ছে। আর করেছিলাম একটু ফুলকপি, আলু, পেঁপে, মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, ওই পাঁচমিশালি তরকারি। এই যে রুটি না আমি এইভাবেই করি, মানে আগুনে আর ডিরেক্টলি দিই না, এরকম করে করেই রুটি ফোলে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো কতটা ফুলেছে। এইভাবে না আমি করতাম না। আমার বাড়িতে পরিষ্কার করতে যেই মেয়েটি আসে
তাকে একবার বললাম আমাকে আজকে একটু রুটি করতে হেল্প করে দাও না, তখন দেখি ও এইভাবে রুটিটা সেঁকছে। বলছে বৌদি তুমি এইভাবেই করো, দেখবে খুব ঝামেলা কম। তারপর থেকে ভাবলাম রুটি যখন আমাকে খেতেই হবে তাহলে এইভাবেই করি, তবে একটা একটা করে করতে হয়। ওই যে আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে, উঁকি মারছে দেখি আবার। এই যে আরেকটা রুটি করছি, বেশ ফুলেছে। এভাবে তোমরা একটু ট্রাই করতে পারো, খারাপ হয় না কিন্তু খেতে, বেশ নরমই হয়। আর এই যে আমার তরকারি করাও কমপ্লিট, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর কি লাগে শীতকালে, এই গন্ধতেই খাওয়া হয়ে যায় অর্ধেক মনে হয়। এই যে এবার রুটিটা ছিঁচি, কি নরম হয়েছে, এই যে গরম জল দিয়ে মেখেছি না, সেইটারই এফেক্ট পড়েছে। এই যে খাচ্ছি, কি টেস্ট হয়েছে তরকারিটা। পুজো করেছে সব আমার নামে। তোমার নামে? হ্যাঁ, এবার আমি একা ছিলাম তখন। ব্যাস চলো দুপুরে রান্না বসাবো। আজকে করবো একটু রুই মাছ আর পেঁয়াজকলি আর আলু ভাজা। রুই মাছটা আমার মেয়ে বেশ ভালোবাসে খেতে, আমার বড় ভালোবাসে, আমার আবার রুই মাছটা ঠিক ভালো লাগে না। আমার যে আজকাল কোন মাছ ভালো লাগে সেইটা বলা ভারী কঠিন হয়ে পড়েছে। আজকে মাছটা ভাবছি একটু কড়া ভাজবো, দেখি খেতে পারি কি না। আমার আবার এই রুই মাছ একদম খেতে পারি না, মানে খেলেই কীরকম যেন গা গোলায়। আসলে রুই মাছ একটু তো মিষ্টি মাছ, আমার খুব একটা পছন্দ হয় না। এই যা, মাছটা মনে হচ্ছে লেগে গেছে। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস করি, একটু লঙ্কা দেব আর একটু নুন দেব, ব্যাস এবার মনে হচ্ছে ছেড়ে যাবে। এটা একটা টিপ কিন্তু আমার মা বলেছিল, একটু নুন আর লঙ্কা তেলের মধ্যে আগেই ছিঁড়ে নিবি। ওটা আর মনে ছিল না, এই যেই নাকি মাছ লেগে গেল তখন মাথায় আসলো। এরকম করে করলে মাছটা খুব সাথে সাথেই খুলে যায়। এই যে দেখো এখন আবার ঠিক হয়ে গেছে, এবার মাছটা উঠছে, দেখেছো? এটা ম্যাজিক কিন্তু, এটা ভালো টিপস। এইটা কিন্তু তোমরা মাঝে মাঝে কাজে লাগাতে পারো। অবশ্য তোমরা সবাই জানো কি না জানি না, অনেকেই জানে ব্যাপারটা হয়তো। মাছটা কোথা থেকে কাটিয়েছে কে জানে, খুব ট্যাড়া ব্যাকা কেটেছে, একটা মোটা একটা রোগা। দেখ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। পেঁয়াজ কুলি আর আলু ভাজাটা আগে একটুখানি বসিয়ে দিই, এটা ভাজা হতে হতে ওইদিকে মাছের তরকারিটাও বসিয়ে দেবো। একদিন পেঁয়াজ কলি আর আলু ভাজা দিয়ে আমার মেয়ে পুরো ভাতটা খেয়েছে, আবার ওর মধ্যে একটু লঙ্কাও মেখেছে। বলছে মাম্মা কি টেস্ট যে তুমি রান্না করেছো না, তুমি না এটাই আমাকে সবসময় করে দিও। আমি বললাম ঠিক আছে আরেকদিন করবো, দেখি তুই কত খাস। তো তাই ভাবলাম আজকে একটুখানি করি। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছের তেলেই রান্না করব, তবে আরেকটু তেল দিই, নাহলে ঠিক ভালো লাগবে না। একটু জিরে ফোড়ন আর সবজি দিয়ে রান্না করবো ভাবছি, আজকে আর পেঁয়াজ দেব না। একটু আলু দিয়েছি আর একটু সিম দিয়েছি। এই পেঁয়াজ ছাড়া মাছ রান্নাটা আমি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, কারণ আমার মা পেঁয়াজ ছাড়া কোনো মাছই রান্না করে না। ভাতটাও বসিয়ে দিই, একটু পরেই আমার মেয়ে চলে এসে লাফালাফি করা শুরু করে দেবে আর বলবে খেতে দাও, খিদে পেয়েছে, এক্ষুনি আমি খাবো। তাই প্রতিদিনই যতটা পারি রান্নাটা এগিয়ে রাখার চেষ্টা করি, এগিয়ে কি রান্নাটা করেই ফেলার চেষ্টা করি পুরোপুরি। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিই। বাহ বেশ সুন্দর রঙটা এসছে কিন্তু ঝোলে। এবার খেতে কেমন হবে জানি না, আমি তো খুব একটা ভালোবাসি না, ওদের কাছ থেকেই শুনবো। এই যে ছোট্ট একটা পিস কী যে কেটেছে মাছগুলো কে জানে, তবে পেঁয়াজ ছাড়া খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মাকেও বলেছি মা পেঁয়াজ ছাড়া করো, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে, আর এটা একটুখানি ঢেকে রাখি, মাছগুলো আর আলুগুলো যতটা সেদ্ধ হতে লাগে। ব্যাস একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই মাছের ঝোল কমপ্লিট। এই যে আমার মেয়ে চলে এসেছে, এসেই লাফালাফি, স্কুলে কি হয়েছে সব আমাকে শুনতে হবে, আর এখন একটু ডাবের জল খাচ্ছে। আজকে গাছে কয়েকটা নারকেল নামানো হয়েছে, বেশ কয়েকটা নারকেল নামানো হয়েছে, তো ওখান থেকে একটা ছোট্ট একটা ডাব, একদম কচি ডাব ছিল, ওইটাই জলটাই এইমাত্র কেটে দিলাম। ও আবার ডাবের জল খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই আবার দেখাচ্ছে মাম্মা এইটা সবথেকে বড়, এইটা আমি খাবো। কি খুশি ডাবের জল খেয়ে। এই যে এই ডাবটাই কেটে দিয়েছিলাম, একদম শ্বাস নেই, একদম কচি ডাব। ও বলছে এটা খুব টেস্ট খেতে, আমি আবার বললাম এটা খা দেখবি স্ট্রং হয়ে যাবি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো করে সব পরিষ্কার করে বসালাম নারকেলের পুর। বিকেলে একটু পাটিসাপটা করব। ভাবছি দুপুরবেলাতেই এই পুরটা বানিয়ে ফেলি,
একটু রেস্ট নিয়ে তারপরে আবার পাটিসাপটা করব। একটু না ঘুমালে আমার আবার ভালো লাগে না, মাথাটা বেশ ধরে থাকে। তো মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে, আমি বললাম তুই ঘুমা, আমি এইদিকে নারকেলের পুরটা বানিয়ে ফেলি। তো এটা বানালে বিকালবেলা একটু সুবিধে হবে। তো এই নারকেল হচ্ছে সেই জিও মার্টের নারকেল, কিন্তু ওই যে দেখিয়েছিলাম আনিয়েছিলাম। নারকেলগুলো বেশ ভালো, কিন্তু বেশ মিষ্টি খেতে, আর গুড়টাও বেশ ভালো, কি সুন্দর গলে গেছে গুড়টা। প্রতি বছরই করি, আবার প্রতি বছরই যেন মনে হয় নতুন একটা জিনিস করছি। প্রত্যেক বছরই যেন নতুন করে আবার শিখতে হয় আমাকে এই পিঠে বানানো। তবে ভালো হয়, কিন্তু এই পাটিসাপটাটা আমি বেশ ভালোই করি। এখন বাজে ঘড়িতে 7টা। তো এই ব্যাটারটা ভাবছি বানাই। আজকে আবার আমার মেয়ে বলেছে আমি কিন্তু পিঠে খাবো। কোনোদিন পিঠে খাইনি, এই বছর প্রথমবারই খাবে, দেখি কেমন খায়। কেমন হবে কে জানে, ঠাকুরের নাম নিয়ে শুরু করি। এই ফ্রাইং প্যানটা আমার একদম নতুন, আজকেই গ্যাসে প্রথম বসালাম। এই প্রথম পিঠেটা তো আবার অগ্নিদেবতাকে দিতে হয়, আর তারপরে যেই পিঠেটা বানানো হয় সেটা তো প্রথম পিঠে, সেটা আমি আমার বরকে দিই না, কারণ ও তো বাড়ির বড় আর আমিও খাই না। কারণ মা বাবার আমি একটাই সন্তান, আবার আমার মেয়েকেও দেবো না, কারণ ও একজন। দেখি এবার পিঠেগুলো কীরকম ওঠে, বেশ ভয় লাগছে, প্রত্যেকবারই করতে কীরকম লাগে। না, ভালোই উঠছে তো, একদম সুন্দর উঠে যাচ্ছে। আসলে নতুন ফ্রাইং প্যান তো, এটাও একটা ব্যাপার আছে। তবে মনে হচ্ছে ব্যাটারটাও ভালোই বানিয়েছি, কারণ সুজিটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমার মা আবার আমাকে ফোন করে বলে দিয়েছে সুজিটা কিন্তু সকালবেলায় ভিজিয়ে রাখবি, তাহলে ঠিক সুন্দর উঠে যাবে। এখন একটুখানি তেল দিলেই হয়ে যাচ্ছে, মানে একটা ছোটো কাপড় নিয়েছি, একটুখানি মুছলেই মানে হয়ে যাচ্ছে। এই যে এবার একটুখানি সাহস বেড়েছে, এই জন্য করতে আর ভয় লাগছে না। বেশ ফুটো ফুটোও হচ্ছে পিঠেগুলো। যাক বাবা, কয়েকটা পরপর একটুখানি ভেজে নিই, তাহলেই হবে। আজকে ছাদে আবার চিতই পিঠের প্ল্যান আছে, মানে একটা উনুন বানানো হয়েছে, সেইখানে মাটির ছাঁচে নাকি চিতই পিঠে হবে। তো আমার যা দেওর সব উপরে রয়েছে, আমাকে তখন থেকে ডাকছে বৌদি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি আর যাওয়ার সময় পাচ্ছি না, ভাবছি এই দিকটাকে করে নিই, তারপরে ওই উপরে যাব আবার, কারণ উপরে গেলে আর আড্ডা মারবো গল্প করব আর আসা হবে না, আর তখন অনেক রাত হয়ে যাবে। অত রাতে আবার এই পিঠে আবার বানাতে ইচ্ছে করবে না, তাই ভাবলাম আগে এইটা করে নিয়ে তারপরে একেবারে উপরে যাব। ব্যাস হয়েই গেছে, এটা লাস্ট পিঠে। এবার দেখতে হবে কীরকম খেতে হয়েছে। তো আজকে মিশন কমপ্লিট, মানে বানিয়েছি, কেমন হয়েছে জানি না। একটা তো আমার বর খেয়ে বলছে না তুমি ভালোই বানিয়েছো। এবার আমি এখনও অবধি খাইনি, দেখি কীরকম খেতে হয়েছে। তবে যাই হোক, কষ্ট করে করেছি না, আমার কাছে তো সেটা অমৃতই, তাই না? আমার কাছে এখন আবার আবদার এসছে একটু ক্ষীরের মতন বানাও, মানে ওই পিঠেগুলোকে এরকমভাবে একটুখানি মালাই টাইপের বানিয়ে ওই পিঠেগুলোকে ওর মধ্যে দিতে হবে। অনেক সময় মেলাতে এইভাবে বিক্রি করে, তো সেটাই করছি। এই যে আমার যা আবার পিঠে নিয়ে এসেছে, বলছে বৌদি এইদিকে একটা দিক সন্দেশ আর একটা দিক নারকেল, এইভাবে আমি করেছি, দেখো তো কীরকম হয়। তো আমি তো বললাম দারুণ বানিয়েছিস, তো খুব ইনোভেটিভ আইডিয়া। খেতে খেতে অন্য একটা আরেকটা টেস্ট। বাহ, এটা তো ভালো জিনিস করেছিস রে। গুড়টা খেয়ে গুড়টা আর পুলিটা দেখো তো শক্ত হয়েছে নাকি, এবার আমি জানি না, আমি কষ্ট করে করেছি পুলি যাতে শক্ত না হয়। করেছিস ব্যাস ওইটুকুই বাবা, সত্যি নিজেরা যা করে সেটাই আমার তো মনে হয় ওটা অমৃত আমি খাই। ওই যেটা খাবো ওই নিজের প্রশংসা নিজেই করবি, যে আমি করেছি বাবা ওটাই আমার কাছে অমৃত। আর এই যে চলে এসেছি ছাদে, এই যে কাঁচি পোড়া বা চিতই পিঠে যাই বলে না কেন সেটাই হচ্ছে এখানে। গল্প আড্ডা হাসাহাসি, আর এইদিকে পিঠে, ভালোই লাগছে কিন্তু বেশ। ওটা কি নমি? ওটা কি নমি? কি হয়ে গেছে? হ্যাঁ সুন্দর। এই যে এইটা এই সাজটা অনেক ভালো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ফুটফুট আর হচ্ছে না তো। এই এবারটা কিন্তু আমি দিয়েছিলাম। সমস্যা কোথায়? গুড গুড। হ্যাঁ এ দেখ বৌদি ফেমাস। কিন্তু না না এক্সিডেন্টলি ওইটাই বলছি কেন
ফোলাটা তো হচ্ছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই বলবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জানিস না আজকের জন্য টাটা। মিশে মিশে হয়ে গেছে কাট কাট কাট